এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আলিফ শব্দটা আলিফটা অবধি উচ্চারণ করানো গেল না জয়কে দিয়ে। বোবা ও মুখ দিয়ে আওয়াজ করে। জয় দাঁতের দাঁত আটকে বসে থাকে চুপচাপ। মুরসালিন তাকে খোঁচায়। বল জয়, পড়, গুনাহ হয়, এমন করিস না, হুজুর তোকে আরও মারবে, ওরা তোকে কাফের ভাবে, তুই কি আসলেই তাই? পড় জয়। তাতে জেদ বাড়ে। জয় পড়ে না তো পড়েই না। মার খেয়ে হাতের তালু ফেটে যায়। কখনো মারের চোটে ছোট্ট শরীরটায় জ্বর আসতো, কিন্তু হিফজখানায় রাত ৩টের সময় তাহাজ্জুদের নামাজে ডেকে তোলা হয়। জ্বর নিয়ে উঠে বসতে হতো, না উঠলে ঘুমন্ত অবস্থায় বেতের সপাত সপাত বাড়ি। এছাড়াও সবাই জেনে গেছে জয় কাফের। নেহাত ফরহাদ সাহেবের নির্দেশ না হলে কবেই জয়কে বের করে দেওয়া হতো মাদ্রাসা থেকে। তার উপর নামাজে না দাঁড়ালে জ্বর আসা শৈল মার পড়ে। তাদেরকে সুন্নতি তরিকায় এক খানজায় কয়েকজনকে খেতে দেওয়া হতো। এতে মুসলমান ভাইদের মাঝে স্নেহপ্রীতি বাড়ে। জয় খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ে না, বিসমিল্লার শেষে আল্লাহ আছে। সে একবার মুস্তাকিনকে জিজ্ঞেস করলো বিসমিল্লাহ মানে কি। মুরসালিন খুব খুশি হলো। হয়তো জয়ের ভেতরের গোমরাহি দূর হচ্ছে। সে হেসে জানালো, আল্লাহর নামে শুরু করা। আল্লাহর নামে খাওয়া শুরু করলে বরকত হয়, খাওয়াটা ইবাদতে শামিল হয়। জয় মাথা নাড়ল। আল্লাহ বলতে কিছু নেই, খাওয়া আল্লাহর নামে শুরু করারও কিছু নেই। সেদিন আর খাওয়া হয়নি। হুজুর খুব মারলেন। মারার কারণ আছে। তাকে অনেক স্নেহের সাথে বোঝানোর চেষ্টা করা গেলেও সে আরও বেশি কটূক্তি করে। এমন সব কথাবার্তা বলে তা সহ্য করা যায় না। তাই হাল ছেড়ে দিয়ে মেরে বোঝানোর চেষ্টাই করা হয় এখন। তাছাড়া জয়ের উপর রাগ তাদের কম না। তার কর্মকাণ্ডে দুদিন কিছু খাওয়া নেই, মুখে স্বাদ নেই, জ্বরে গা তিত্তির করে পুড়ছে। এখানে মরিয়ম নেই। মা হারিয়ে যাবার পর মরিয়মের কাছে একমাত্র যা স্নেহ সে পেয়েছে। তাকে সেবা করার কেউ নেই। সব ছাত্ররা জেনে গেছে সে কাফের। তার যে কোনো কষ্ট ওদেরকে সুখ দেয়। মাদ্রাসার একটা নাস্তিক আছে, এটা খুব কলঙ্কের বিষয়। মুরসালিন আর মুস্তাকিন ছাড়া কেউ তার পাশ অবধি মারায় না। পারলে বিভিন্নভাবে মার খাওয়ায়, জ্বালাতন করে, আঘাত করে, গালি দেয়। শেষ অবধি না পেরে সৈয়দ বাড়ির অন্দরে পাঠিয়ে দেওয়া হলো জয়কে। মরিয়ম মাথায় পানি ঢালেন। ঔষধ খাওয়ার আগে মরিয়ম জয়কে খেতে দিয়ে পানি আনতে গেলেন। হাজেরা এসে পা দিয়ে থালাটা উল্টেই দিল, কান মলে ধরে বলল, ইবলিশের বাচ্চা, তোরে বলছি না বাড়ির ভিতরে আসবি না? তোরে আমি সহ্য করতে পারি না। ভাইরে মরবি, আসবি না অন্দরে, শয়তানের বাচ্চা। পরের ছুটিতে ফারাদ সাহেব এসে জয়কে একদিন ডাকলেন। পড়িস না কেন আব্বা? অবিশ্বাস কেন এত? আমার মা কোথায়? ফারাদ সাহেব চুপ হয়ে গেলেন। খানিক পর বললেন, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। জয়ের ভেতরে আগুন জ্বলে উঠল। সেই কুটুক্তি করে বেজায় আপত্তিকর মন্তব্য করে বসলো, যা সহ্য করা যায় না। কিন্তু ফারাদ সাহেব অসীম ধৈর্যের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করলেন। কিন্তু সেলিম পাশেই ছিল। সে জয়কে কখনোই ফারাদ সাহেবের কাছে একা ছাড়ে না। সে এসে জয়ের গাল চিপে ধরে চুল মুঠো করে ধরল। ফারাদ সাহেব বললেন, ছেড়ে দাও সেলিম, ছোট মানুষ, বুঝবে ইনশাল্লাহ। আমি মানা করেছি ওকে আঘাত করতে। জানেন না ভাইজান, ও কতটা বাড়তেছে দিন দিন। মাদ্রাসায় ওর জন্য ছাত্ররা, অভিভাবকরা অতিষ্ঠ। ওরে এমনে শাস্তি না দিলে ও নিজের সাথে সবাইরে নষ্ট বানাই ফেলবে। আমি বলে রাখলাম আপনারে। ফারাদ সাহেব জয়কে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু পরিবেশটা ভেঙে গেল। ওনার মেজাজটা থমকে গেল জয়ের আচরণে। জয়কে সেলিমের হাত থেকে ছাড়িয়ে দিয়ে উনি উঠে চলে গেলেন কোয়ার্টারের দিকে। জয় সেটা কালো হয়ে গেছে। শরীরে বেতের আঘাত, হাতে মার, না খাওয়া অনাথ অসহায়তের ছাপ খুব তীব্র। মুরসালিন ও মুস্তাকিন জয়ের সাথে মেশার চেষ্টা করত, কিন্তু জয়কে বোঝা যায় না। তার ভেতরে খাওয়া, গোসল, আদর, যত্নের কোনো চাহিদা দেখা যায় না। মার খেলে কাঁদে না, হাসে, উম্মাদের মতো হাসে। তার হাসিটা তার ঠোঁটে সেভ করা, কিছুতেই তা মুছে না। বড় বাবা হাসতে বলেছে।
বাড়ির লোকেদের অবশ্য পছন্দ ছিল না জয়ের সাথে দুই ভাইয়ের মিশতে চাওয়া। জয় একটা শয়তান, তার ঘাড়ে শয়তানের বাসা আছে, সেখানে অনেকগুলো শয়তান বাস করে। মাদ্রাসার ছেলেরা সবাই এটা জানে। চোখের সামনে রোজ সে সেলিমকে দেখে, মাজার থেকে মাদ্রাসায় তসবি জপতে জপতে আসে। বৈরাগী লোক, বিয়ে শাদীহীন, সংসার ত্যাগী একজন সাধু গোছের লোক সেলিম। খুব আল্লাহ ভীরু, ধার্মিক, মাজার প্রেমী মানুষ। জয় তাকে দেখলে লুকিয়ে পড়ে, ছোট্ট মস্তিষ্কে সুগভীর ভাবে জড়ানো আতঙ্ক কাটাতে চায় না। সে 3 বছর ছিল সৈয়দ বাড়িতে। সেই 3 বছরের বন্দি জীবনে মাদ্রাসা থেকে বাইরে বেরোবার সুযোগ হয়নি। তাকে আলাদা পাহারায় রাখা হতো। বিকেল হলে ছেলেদের বাইরে হাঁটাহাঁটি খেলাধুলা করতে গেলেও তার সেই সুযোগ ছিল না। জয় বুঝতে পেরেছিল মাদ্রাসা একটা সংগঠন চলে, সেটার ঘোর বিরোধী ছিল বড় বাবা, তাকেও হতে হবে। হুমায়ুন পাটোয়ারি মাসে 4-5টা বিয়ে করে বেড়ান, খুবই দক্ষ মেয়েরও পটাতে, কিন্তু ফাঁসলেন তুলির মায়ের কাছে। তুলির মা দেখতে তুলির চেয়েও সুন্দর ছিল। মহিলা গর্ভবতী হলো। হুমায়ুন পাটোয়ারি বারবার গর্ভপাত করতে বললেও লাভ হলো না, বরং মহিলা পুলিশে যাওয়ার হুমকি দিচ্ছিল। হুমায়ুন আশ্বাস দিলেন বাচ্চাটা হয়ে গেলে বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু পাড়ার লোক মেরে টেরে দিয়েছিল দুজনকেই। শাহানারা সন্তানই হামজাকে মানুষ করেছেন। এরপর একটা মেয়ে পেলে খারাপ হয় না। ফুটফুটে তুলির জন্মের পর তুলিকে রেখে দিলেন নিজের কাছে। এক রাতে হুমায়ুন তুলির মাকে বেড়াতে নিয়ে গিয়ে মাঠের ডিপটি কলের নালিতে শুয়েই জবাই করে ফেললেন, লাশটা গুম করে ফেললেন। শাহানা তাতে খুবই খুশি। নিজেরাই খেতে পান না, আবার সতীনকে খাওয়াবেন কি? বারবার জেল জরিমানা দিতে আর সংসার চালাতে বিঘা বিঘা জমি বিক্রি করে সব শেষ করে ফেলেছেন হুমায়ুন। হুমারিয়া তাদের সংসার চালাতেন, বিশেষ তো হামজার পড়ার খরচ। হুমায়ুন হামজাকে নিয়ে খুবই বিরক্ত এই ব্যাপারে। ছেলেটা পড়ালেখা ছাড়তে চায় না, শান্ত স্বরে শুধু বলে, আমি পড়বো আব্বা। এরপর হুমায়ুন 2-3 দিন ধরে অবিরাম চেঁচালেও আর কোনো জবাব দেবে না হামজা, এবং নিজের সিদ্ধান্ত থেকে পিছু পা হবে এটাও ভাবা যায় না। কতবার যে হুমায়ুন মেরে ধরে হামজাকে কাজে লাগিয়ে দিয়েছেন। ছেলে থাকতে তিনি কেন কাজ করবেন? কিন্তু হামজা পড়ালেখা ছাড়ে না। হুমারিয়া নিখোঁজ হবার পর হামজার পড়ার খরচ বন্ধ হয়ে গেল, সংসার আর চলল না। হামজা না খেয়ে থাকতে পারে, তার নির্লিপ্ততা কঠিন। 2 দিন না খেয়ে থাকলেও ভাত চায় না। কারো কাছ হাতে বেশি কথা নেই, হাসি নেই, মলিন কাপড়, শীর্ণ দেহ, কিন্তু চেহারাটা ভারী। হুমায়ুন পাটোয়ারি ঢাকায় সিকান্দার আলী সর্দারের লোহার কারখানায় কাজে লাগিয়ে দিয়ে এলেন হামজাকে। অত বড় প্রতিষ্ঠান, অত বড় নাম, বড় প্রাসাদের মতন সর্দার বাড়ি, বিশাল ক্ষমতায় হামজার চোখ লাগলো। তার চেয়ে কত ছোট রুদ্র ইয়াজেদ। সর্দারের রাজকীয় লালন পালন সব সে দেখতেই লাগলো। রাজধানীর শীর্ষ ত্রাস পরিবারের সর্দার পরিবার, সেখানে থেকে হামজার ভেতরে সুপ্ত চাহিদার আসমান বাইরে আসার রাস্তায় পেল। সে যে দুনিয়াকে জিততে জন্মেছে তার খবর ওই ঝলক বাইরে বেরিয়ে এলো রাজধানীর মাটিতে পা রেখে। শাহানা বলে দিয়েছিলেন, তুই কি করবি জানি না, শুধু সংসারে খরচা চাই। সে কি করবে তার পরোয়া নেই, শুধু তার সংসারে খরচ চায়। হামজা কি করবে? যা খুশি করতে পারে, কিন্তু সংসারে খরচ জোটাতে হবে, ব্যাস। সে ছিনতাই দিয়ে শুরু করলো। এরপর তা থেকেই ধরা পড়ার মাঝ দিয়ে গেল এক সন্ত্রাসের কাছে, সর্দার পরিবারের দুশ্মন প্রতিপক্ষ। এই গাদ্দারির অপরাধে তখন তাকে সর্দার পরিবার খুঁজছে। কিছুদিন প্রাণ বাঁচিয়ে লুকিয়ে থেকে তার 1 বছর লস গেল, কিন্তু পড়ালেখা চালাতে হবে তাকে, তার জন্য পয়সা দরকার, অনেক পয়সা। এরপর সে বড় ভাইদেরকে পেল, তৎকালীন সরকার বিরোধী দলীয় বড় ভাই, যারা খুব সহজে শুধু মুখ হয়ে সমর্থনের জন্য হামজার মতো পুচকে ছেলেদের পেছনে পয়সা খরচ করে। শুধু এটাই যে তখনকার সরকারি দলের প্রতি হামজার ক্ষোভের কারণ ছিল, তাও না। জনের কাকার কারাবাস, ফুপুর মৃত্যু, জয়ের বন্দিদশা, সবার পেছনে ওদের লোকই। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি ওই দলেরই সমর্থক গোষ্ঠীর একজন। এটার একটা ভিত্তি আছে,
ফারহাদ মোহাম্মদ বাড়ি সাহেব বিরোধী দলীয় প্রধানের জুনিয়র অফিসার। অনুরাগের সম্পর্ক। তাকে পেলে হামজা টুকরো টুকরো করে কেটে লোহার চুল্লিতে ঝলসাবে। হামজা শান্তশিষ্ট ও ভাবনার ছেলে। সে বুঝে বুঝে কিছুদিনে এমন দুই একটা কিশোর ঊর্ধ্বে বয়সের যাওয়া কিছু কাজ করে ফেলল, যা বড় ভাইদের নজর কাটতে যথেষ্ট ছিল। সে স্কুলে ভর্তি হলো, আবার বাড়িতে টুকটাক খরচা দিতে গেলে পড়া বা বিলাসিতা হয় না। এখন আর রোজ নিয়ম করে বাড়ি ফেরা হয় না। রাস্তায় থাকার প্রবণতাটাও প্রয়োজনীয়তা বেড়েছে। মানুষকে অমানুষ বানাতে রাস্তার অবদান অনেক অনেক। হামজার মানুষ সত্তার বিদায় এখন চলছে। একদিন শেষ রাতে হামজা হাঁটতে হাঁটতে হাকিমপুর এলো। মাদ্রাসার চারধারে বাঁশের চ্যাকড়া। তা ডিঙিয়ে চড়তে গিয়েও বাঁশের ফাড়া অংশের আঘাতে ঠ্যাঙের মাংস ছিঁড়ে গেল। কলকল করে রক্ত বেরোচ্ছিল, কপালের চামড়ি ছিলে গেছে। সে জানে না জয়কে কোন বিভাগে রাখা হয়েছে। পেছনের পথ দিয়ে মাদ্রাসার সারি ধরা কক্ষগুলোর পেছনের দিকে জানলার দিকে পৌঁছালো। চৌকিদারের হাতে ধরা পড়ল হামজা। সংগঠনের ছেলেরা সব বেরিয়ে এলো। হামজা নিশ্চুপতা প্রমাণ করলো সে কোনো বদ উদ্দেশ্য অথবা কারো নির্দেশে মাদ্রাসা আগিনা অনিষ্ট করার লক্ষ্যে প্রবেশ করেছে। তাকে প্রায় আধ ঘন্টা যাবৎ জিজ্ঞাসাবাদ করা হলো সে কেন এই শেষ রাতে এভাবে মাদ্রাসায় ঢুকেছে। কতজনে কত রকম মধুর করে জিজ্ঞেস করলো। তারা শুধু জানতে চায় কে এসেছে। সে কোনো জবাব নেই। নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়নি হামজার কাছে। জয়কে ইশারায় বলে দিল, চুপ থাক, একদম চুপ, তুই চিনিস না আমাকে। তার অনর অটল স্থির চিত্ত সবাইকে অবাক এবং ক্ষুব্ধ করল। কোনো ভালো উদ্দেশ্যই যদি কিশোর ঢুকবে মাদ্রাসায়, তাহলে বলতে বাধা থাকার কথা না। তাকে আটকে রাখা হলো। বেতের আঘাতে পরনের মলিন ফতুয়া ছিঁড়ে গেল, তবুও কোনো কথা নেই। কিন্তু জয় সহ্য করতে পারছিল না। সে জানে বেতের আঘাত পিঠে সইতে কেমন লাগে। সে চেঁচিয়ে বলে উঠল, আমার ভাই আমার সাথে দেখা করতে আসছে, আমারে মারেন হুজুর, ছাড়েন হামজা ভাইরে। সকলে অবাক হয়ে গেল এবং এতে ক্ষোভটা বাড়ারই কথা। বাড়ল মার এবং জিজ্ঞাসাবাদ কঠিন হয়ে উঠল। মাঠের প্রাঙ্গণে খাড়া গাছগুলোর মতোই অটল হামজা। চোখ দুটো কথা বলে, ভয়ঙ্কর তার নীরবতা। মাঝে মধ্যে শীর্ণ পিঠটা বেঁকে আসছে, দেহের চামড়াটা ফেটে গেছে। ঝিমিয়ে এলো হামজার দেহটা। জয় বড় অবাক হয়েছিল। তার তো কেউ নেই। সে 2 বছরের খুব বুঝেছে এই জগৎটা তার, কিন্তু সে জগতের কারো কেউ বা কিচ্ছু নয়। আজ হামজার এই নীরব অগ্রাসন অন্য বার্তা দিল। এই বার্তা জয় আর পড়েনি কখনো। তার জীবন ও মৃত্যু আঘাতও হামজার জন্য যে অশেষ অনুরাগ ও নেশা জন্মেছিল তার কাটেনি। 3টা তার জীবনে অবিচ্ছেদ্য হয়ে গেল। এই 3টার যে কোনো একটার জন্য বাকি 2টো কবর। হামজার জন্য মৃত্যু ও আঘাত, মৃত্যুর জন্য হামজা ও আঘাত, অথবা আঘাতের জন্য মৃত্যু ও হামজা। সাদরে গ্রহণযোগ্য হলো জয়ের জন্য। এই তথ্যটা দিন দিন তার আরো তীব্র হয়েছিল, কারণ এখানেই শেষ হয়নি মৃত্যু। আঘাত ও হামজার উপস্থিতি তার জীবনে। যতদিন না মৃত্যু তাকে গ্রহণ করে সাথে নিচ্ছে, ততদিন আঘাত ও হামজার সাথে তার বিচ্ছেদ নেই। ফজরের নামাজের ওয়াক্তে সেলিম এলো মাদ্রাসা প্রাঙ্গণে। সে খুবই অবাক এতটুকু কিশোরের এতখানি ধৃষ্টতা দেখে। সে খুবই হতাশ হয়ে উঠল। বলল, এই জন্যই কইছিলাম আমিরের বেটারে আমার হাতে তুলে দেওয়া হোক। ফরহাদ ভাই কেন ওরে মানুষ বানাইবার বৃথা চেষ্টা করতেছে, আবার নিজ ঘরে ধ্বংস করবার লাগাই। তো একবার ওর চাচাই যা করছে তাতে দিল ভরে নাই। আল্লাহ কবে যে একটু সচেতন বানাইব ফরহাদ ভাইজান রে। হক মৌলা ইয়া খুদা তেরা ফরমান। শয়তানের ওয়াসা থেকে সবাই রক্ষা করেন মৌলা। হামজার চুল চিমটি মেরে ধরে সন্ধিহান স্বরে জিজ্ঞেস করলেন, কার হুকুমে মাদ্রাসায় ঢুকছিস কয়া ফেলতো বাবা? সবার উদ্দেশ্যে বলল, ওর ছোট কাকা কারাগার থেকে ফেরোয়ার, এখন কত কিছু হইব। দেখো আমি কয়া রাখলাম, দেখো এই ডারে জয়নাল পাঠাইছে কিনা। এই চেংরা কাম না সারতে পারলে আবার কোনো আক্রমণ করব, তার ঠিক আছে? যা পুলকিত হয়ে উঠে হামজার দিকে তাকালো, কিন্তু বাকিরা আটকে উঠল। আরো বেশি তৎপর হলো হামজাকে মেরে কথা বের করতে। হামজা কথা বলল না। সেলিম কয়েকটা চর থাপ্পড় লাগালো, কিছু উস্কানিমূলক কথা বলে আরো 2-একটা লাথি খাওয়ালো।
নামাজের পর আবারও আলোচনা বসা হবে। জয় এই ফাঁকে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, হামজা ভাই এখানে আইসো কেন? তুমি কেমনে জানলা আমি এখানে? হামজা হাসল, ঠোঁট ফেটে গেছে, হাসিটা কেমন যেন দেখতে লাগলো। হেসে পড়ল, শুনেছি শেষ রাতে তোদেরকে উঠায় তাহাজ্জুদ পড়ানো হয়, তাই না? ভাবছিলাম কলপারে দাঁড়াবো, তুই মুখ ধুইতে আসলে দুইজন পালাবো। ব্যাড লাক। জয়ও হাসল। হামজা অবাক হয়। এমন এক সময়ে জয়ের হাসিটা অস্বাভাবিক, কিন্তু সে হাসছে। সবে জয়ের বয়স মাত্র তখন কম বেশি 9-10 হয়নি। তাকে কে শিখিয়েছে এমন হাসি হাসতে? জয়কে জিজ্ঞেস করলে জয় বলতো, বড় বাবা তত্ত্ব দিয়েছে, পরিস্থিতি সেটা প্রমাণ করে সূত্রে পরিণত করেছে। হামজা জিজ্ঞেস করলো না। জয় হেসে বলল, তো এই কথাটা বললেই তো কম মারতো ওরা। জয়ের ছোট্ট হাতটা চেপে ধরে হামজা উঠে বসে বলল, সিক্রেট প্ল্যান বলে দিলে আবার নতুন প্ল্যান বানাইতে হতো পরের বার। আমি এই প্ল্যানেই তোকে আজাদ করব এখান থেকে। জয় বাংলা। চোখ মারলো হামজা। জয় হেসে ফেলল, আস্তে করে বলল, জয় বাংলা। বলো বলো জয় আমির। কথা ফুরায়নি, কিন্তু জয়কে টেনে মসজিদের ভেতর নিয়ে যাওয়া হলো। হামজার কি হবে জানা নেই। হামজা আবার শুয়ে পড়ল মাটির উপর। গা থেতলে গেছে, শরীরে জোর নেই, যন্ত্রণায় ফেটে ভেঙে আসছে। জয় পেছন ফিরে একবার তাকালো। হামজা তাকিয়ে আছে তার ওই দিকে নিভু নিভু চোখে। হামজার শরীরে চামড়ার নিচে রক্ত জমাটবদ্ধ হয়ে গেছে। নিচের পাটির একটা দাঁত নড়ে গেছে। মাড়ি থেকে রক্ত বের হবার ফলে গাল নোনতা লাগছিল। সকাল 8টায় বৈঠক বসলো। হামজাকে বড় হুজুর জিজ্ঞেস করলেন, যদি তুমি বলতে না পারো কেন এসেছো এত রাতে মাদ্রাসার ভেতরে, কঠোর শাস্তি পাবে। হামজা বিদ্যুৎ স্বরে বলল, আমি বলবো, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না। মানে বিশ্বাস কেন করবো না? আমি সত্যি বললে বিশ্বাস হবে না আপনাদের। কেন? হামজা চুপ করে রইল। এতে উপস্থিত জনতার ভেতরে কৌতূহল মাত্রা ছাড়লো। উত্তেজিত হয়ে উঠল তারা। জয় ফিকুজকে হামজাকে বোঝার চেষ্টা করে পারল না। বলো দেখি, বলো কেন ঢুকেছো এত রাতে ওভাবে? হামজা আড়ষ্ট ভঙ্গিতে সেলিমের দিকে ইশারা করে বলল, উনি আমারা আসতে বলেছিলেন। সেলিম আকাশ থেকে পড়লো, তেরে এসে গলা চেপে ধরল হামজা। হামজা মিছিমিছি কেসে উঠল করুণ ভাবে। সবাই জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে অবিশ্বাসী স্বরে বলল, এই ছেলে বুঝে বলতেছে তো, কি বলতেছো জানো ওকে? অবুঝের মতো বলল হামজা। কে? ও মেজো সৈয়দ সাহেবের শালা, ধার্মিক মানুষ। তুমি তারে আজে বাজে কথা বললে আবার মার খাবা। বুঝে শুনে কও যা কইবা। হামজা ভীতু নজরে দুবার মাথা তুলে সেলিমকে দেখলো। ভাবটা এমন যেন সে সেলিমকে ভীষণ ভয় পাচ্ছে। কথাটা বলতে পারছে না ভয়ে। সেলিম ছটফট করছিল। বড় হুজুর অভয় দিলেন, যাই হোক বলু, কেন আসতে কইছিল তোমারে? জয়ের সাথে দেখা করবার জন্য? হ্যাঁ। না কি বলতেছো? মানে হ্যাঁ, এইটাও একটা কারণ, কিন্তু আরেকটা কারণ আছে। সেটা কি? এবার আরো ভয় ফুটে উঠল হামজার মুখে। সে ভীতু নজর তুলে সেলিমকে দেখছিল বারবার, আর আতঙ্কিত হয়ে চোখ নত করছিল। সেলিম রাগে দিশেহারা হয়ে তেড়ে এলো আবারও। খচ্চরের বাচ্চা, ইবলিস, কি বলতে চাইতেছিস? মিথ্যা কথা কইলে জমান টাইনা ছিঁড়ে আনবো। হারামের বাচ্চা, আল্লাহর গজব পড়ব তোর উপর। সবাই সেলিমের আচরণে স্বীকুটি করলো। তার আচরণ আর হামজার কথা ও অঙ্গভঙ্গি অনুযায়ী আসলে তাকে সন্দেহজনক লাগছিল। হামজা ভয়ে আরো সিটিয়ে গেল। সবাই এবার তেসরা নজরে একবার সেলিম ফারুকীকে দেখে হামজাকে পুরোদমে অভয় দিল। বড় হুজুর বললেন, তুমি বলো ছেলে। সেলিম খবরদার আর কোনো লাফালাফি করবা না, ওরে কথা কইতে দাও। এ কি অসভ্য আচরণ? ওরে কথা বলতে দিচ্ছ না কেন? সেলিম দিশেহারা হয়ে উঠল। সেলিম থমকে গেল। বড় হুজুর হামজাকে বললেন, সেলিম, ও এখনো কিছু বলেনি, তুমি নিজেই বেশি বেশি করছো। তাহলে কি ধরেই নেব ও সত্যি কথা বলতেছে? সত্য মিথ্যা যাচাই আপনা আপনি হবে। তার আগে তুমি শান্ত থাকো দেখি। হামজা আবারও ভয়ে ভয়ে তাকালো সেলিমের দিকে। বড় হুজুর এবার একটা ধমকি দিলেন, বললাম না কিছু করবে না, তোমার ভয় নেই কোনো। যা সত্যি নির্ভয়ে বলো, আমি আছি না।
হামজা ততক্ষণে সফল পুরো উপস্থিত জনতাকে কাবু করে ফেলাতে এবার সে বলল, মাদ্রাসায় আগুন দেবার জন্য বলেছিল আমায়, বলছিল রাতে যেন আসি আমি। এবার আর সেলিমকে ঠেকানো গেল না, উড়ে এসে এক ঘুষি মারল হামজা ছোয়ালে। ব্যথা ঠিকই পেল হামজা, মারি থেতলে গেল, কিন্তু তার কিশোর শরীরটা পড়ে যাবার কথা না। কিন্তু হামজা খুবই অসহায় ভঙ্গিতে ইচ্ছাকৃতভাবে মাটিতে পড়ে মৃদু আর্তনাদি করে উঠল। উপস্থিত জনতা এবার পুরো দমে সেলিমের হাতছাড়া হলো। ক্ষুদ্র চোখে বড় হুজুর সাহেব একবার সেলিমকে দেখে হামজাকে নিজে হাতে তুলে বসিয়ে দ্বিগুণ উৎসাহে উত্তেজনার সাথে তাড়া দিলেন। বলো তো আব্বা, কি বলতেছিলি? সেলিম মাদ্রাসায় আগুন দিতে চাই, কিন্তু কেন? মিথ্যা বলা মহাপাপ, গুনহা। তুমি মিথ্যা কথা বলতেছো না তো? তোমারে কেমনে চেনে সেলিম? মানে বুঝাইয়া বলো তো। আমি সত্যি বললে আপনারা আমায় মারবেন না তো আবার? এমন করুণ করে বলল হামজা। সবাই অনুশোচনার ফেটে পড়ল। একটা 15 বছরের কিশোরকে তারা কি নিষ্ঠুরভাবে মেরেছে সব না শুনে বড় হুজুর বললেন, আমি তখন ছিলাম না, এখন আছি। তোমার কোনো ভয় নেই, যা সত্যি সব বলবে। সত্য বললে মারবে মানে? সেটা যত তিতাই হোক, আর মারবো না। আমি থাকলে তখনই এই জাহেলগুলোকে তোমার গায়ে হাত তোলার সুযোগ পাইতো না। এদের মধ্যে ধর্মীয় কোনো চেতনাই নাই, সবগুলো জানোয়ার হয়ে গেছে। বলো তুমি। হামজা সুন্দর একটা গল্প বলল। প্রথম কথাটা একটু ইতস্তত করে বলল, আমি বড় ভাইদের কাছে থাকি। সবাই বুঝলো বড় ভাই কারা। হামজা সেলিমকে নির্দেশ করে বলল, তো উনি সেইখানে যাতায়াত করে। সবার চোখ বিস্ফোরিত হয় সেলিমের বিশ্বাসঘাতকতায়। সেলিম এবার আর হামজাকে আঘাত করার সুযোগ পায় না। দুজন যুবক চেপে ধরল সেলিমকে। হামজা বলল, ওইখান থেকে আমি তার কাছে জানতে পারি যে জয় মানে আমার ফুফাতো ভাই এখানে থাকে। আমি খালি ওনার কাছে জয়ের সাথে দেখা করানোর কথা বলছিলাম। এরপর উনি শর্ত দিচ্ছেন যে আমি যাতে ওনারা হেল্প করি। সবাই বুঝেও আবার জিজ্ঞেস করলো, কিসের হেল্প? হামজা খুবই লজ্জিত ভঙ্গিতে ইতস্তত করে বলল, মাদ্রাসায় আগুন দিতে। চারপাশ নীরব হয়ে উঠল। সেলিম চেঁচিয়ে যাচ্ছে। হামজার চোখে মুখে তীব্র ভয় ও লজ্জা। সেলিমের চেঁচানো কাউকে স্পর্শ হচ্ছে না। তাদের চোখের সামনে ভাসছে একটু আগে হামজার সাথে করা সেলিমের আচরণ। অবিশ্বাসের জায়গা রাখেনি হামজা। সবাই যেন বুঝেও অবুঝ হল। জিজ্ঞেস করল, কিন্তু কেন মাদ্রাসার আগুন দিতে চাই? আমিও জিজ্ঞাসছিলাম, কিন্তু বলে নাই আমারে, শুধু বলছে দরকার। সেলিম পাগলা ষাঁড়ের মতন গর্জন করেছিল, কিন্তু ততক্ষণে সবার সব হিসেব মিলে গেছে। সেলিমের সাথে মাদ্রাসার সবার এক প্রকার দ্বন্দ্ব অবশ্য আছে। সে মাজার পুজুরি, বাবার মুরিদ। তার সাথে প্রতিটা হুজুর ও সংগঠনের ছেলেরা তর্কাতর্কিও বিরোধিতার সম্পর্ক। সেলিম তাতে খুব উৎসাহী। যেচে পড়ে মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে তসবি জপতে জপতে বাবার গুণগান করে এবং তর্কে জড়ানো তার স্বভাব। সবাই শুধু তাকে অনিচ্ছাকৃত সহ্য করে মেজো সৈয়দের শালা বলে। তার গলার তাবিজ, হাতের বালা, আংটি কারো চোখেই ভালো দেখায় না। সব এড়িয়ে চলতে চায়, কিন্তু সেলিমের সেসব গায়ে লাগে না। 3 বেলা ঘুরঘুর করে মাদ্রাসার প্রাঙ্গণে। এবং হামজার বলা বড় ভাইদের সাথেও লেওয়াজের ব্যাপারটাও বিশ্বাসযোগ্য হলো, কারণ সেলিমের কাছে মাদ্রাসার কার্যক্রম বিরোধী কর্মকাণ্ড এটা সবাই জানে। আজ আরও জানলো হামজার বদৌলতে সে জামাত বিরোধীদের দোষর। হামজার কাছে ক্ষমা চাইলেন বড় হুজুর। সেলিমকে সংগঠনের ছেলেরা ধরে কি করতে জানা নেই, কিন্তু বড় হুজুরের ঘৃণা ভরে অন্যদিকে মুখ ঘুরিয়ে আঙুলে ইশারা করে তাড়িয়ে দিলেন সেলিমকে। এক বিন্দু সাফাই গাইবারও সুযোগ দিলই না, পেলই না সেলিম। সে সাফাই গাইবার জন্য ওখানে থাকলে বড় হুজুরকে টপকে যুবকেরা সেলিমের হাল বেহাল করেই ছাড়ত। তার প্রায় সপ্তাহখানিক পর দেশপ্রেমিক গোষ্ঠীর সাহায্য নিয়ে মাঝরাতে মাদ্রাসার একাংশ আগুন দিল হামজা। মাঝরাতে একাংশে আগুন দিল হামজা। তার এখানে সক্রিয় ভূমিকা ছিল না। সে জয়কে উদ্ধার করতে এসেছে। কিছু ছাত্র আহতদের ঘটনাও এড়োলো না। যুদ্ধ অপরাধীদের শাস্তি এভাবেই হওয়া উচিত বটে, হয় এভাবেই। সবাই যখন ছত্রভঙ্গ আকস্মিক হামলায়, তাদের মাঝে হামজা জয়কে নিয়ে জঙ্গল দিয়ে সীমানা পার। কিন্তু রাতের বেশিক্ষণ নেই। পায়ে হেঁটে হাকিমপুর
পার হওয়া অসম্ভব। অন্ধকার থাকতে থাকতে হামজা নিজের উপর অগ্নিকাণ্ডের দায় নেবে না। তা বড় ভাইদের বাহাদুরির খাতায় উঠে থাক। জয় সেদিন নির্দ্বিধার প্রতিশ্রুতি করেছিল হামজার খাতিরে জীবনটা উৎসর্গ করতে। 3 বছরের অমানসিক কারাবন্দী অবস্থা, এতিম, অসহায়তা এবং আপন জনহীনতা থেকে মুক্তির অগ্রদূত হামজা জয়ের ছোট্ট কঠোর বুকটার গোটাটা দখলে নিল। 2 দিন পলায়নরত অবস্থা আড়ালে চলে চলে দুজন শেষমেশ ঘোড়াহাট আমির বাড়িতে পৌঁছালো। আমির বাড়ির ততদিনে মালিকাহীন বেওয়ারিশ সম্পত্তি। অঞ্চলের সবাই জানে গোটা আমির পরিবার মিটে গেছে। জয়নাল আমির ফেরার আসামে, তার আর ভিটেতে ফেরার প্রশ্নই ওঠে না। জয়কে ঠেলেও আমির নিবাসের ভেতরে ঢোকাতেই পারছিল না হামজা। হামজা বুঝেছিল জয়ের মস্তিষ্কটা মারাত্মকভাবে আহত 3 বছর আগের এ বাড়ির সেই অবরুদ্ধ নিশীথের প্রভাবে। ঘোড়াহাট থেকে বাসের হাট নেহাতি কম পথ নয়। তাদের কাছে পয়সা নেই, হেঁটেই চলতে হবে। পথে খিদের জ্বালায় জয়ের হাঁটু ভেঙে আসতে চায়। হামজা এক কাজ করল, গায়ের ফতুয়াটা খুলে খালি গা হয়ে ফতুয়াটা মুখে বেঁধে লোকালয়ে গেল। বাজারের শেষে এক জীর্ণ হোটেলের 2টো পরোটায় খাবলা ধরে নিয়ে ঝেড়ে দৌড়। বুড়ো হোটেল মালিক 2টো পরোটার জন্য রোদের ভেতর খুব বেশি দূর ছুটল না। 2 কিশোরের পেছনে কয়েকটা গালি দিয়ে ফিরে চলে গেল। কিন্তু হুড়মুড়িয়ে দৌড়ে আসার সময় হাতের একটা পরোটা পড়ে গেল, কিন্তু তা তুলতে দাঁড়ানোর সময় নেই। বাকিটা জয়কে দিয়ে হামজা বলল, খা। তুমিও? জয় অর্ধেক ছিঁড়ে দেয়। একটা ধমক মারল হামজা। ভালো মানুষ শাস্তে আসবি না জয়, খা চুপচাপ। একটা পরোটাতে 2 দিনের খিদে মেটে না, আর তো অর্ধেক পেট জ্বলবে, খা তুই। জয় ঘাড় ঘুরিয়ে গভীর চোখে তাকায়। তুমিও তো না খাওয়া হামজা ভাই। হামজা বলল, আমি রোজা রাখছি। জয়ের মনে পড়লো মুস্তাকিন কয়েকদিন যাবৎ সারাদিন কিছুই খাচ্ছিল না। সন্ধ্যার পর তো খেত। জয় একা সকালে দুপুরে খাবার খেতে চাইতো বলে সবাই তাকে নিয়ে হাসাহাসিও করেছে। তবু সে খেয়েছে। ক্ষুধা পেলে খেতে হবে, জোর করে হলেও। চুপ থাকলে কেউ খেতে দেয় না, ছিনিয়ে নিলে সব পাওয়া যায়। আজও হামজা তা প্রমাণ করেছে। হাতের পরোটা সেই কথাই বলছে। কিন্তু জয় সেদিন না বুঝলেও পরে আরেকটা কথা বুঝেছিল। 2 দিন একভাবে না খেয়ে রোজা হয় না। সেহরি ইফতার কিছুই নেই। তবু হামজা যে কেন সেদিন রোজা রেখেছিল, এই জটিল রহস্যজনক হামজার এসব রহস্যজনক ঋণ জয় চুকাবে কি দিয়ে? আছে একটা উপায়, নিজেকে দিয়ে। হামজা যা বলে যা করে সবটা বিনা দ্বিধায় মেনে নিয়ে হামজা জয়কে স্কুলে ভর্তি করলো। জয় ক্লাস 3-তে পড়ার সময় তার জীবন ঘড়ি আবর্তনের দিকেই বদলেছে। হামজা জয়কে 6-এ ভর্তি করলো। জয়ের নাদুস অভিজাত চেহারাখানা আজ জীর্ণ, রোদে পোড়া, মার খেয়ে জখম হওয়া, অযত্নে ছাই। শাল কাঠের ডাইনিং টেবিলে বসে নবাবী ঘানাপিনা সারা জয় আজ দিব্যি শুকনো মরিচ মাখা ও লবণ দিয়ে স্টিলের থালায় গপাগপ 1 থালা ভাত খেয়ে উঠতে পারে। হামজার সাধ্য অল্প। চাঁদাবাজিতে ভাইদের সঙ্গ দিলে কিছু জোটে, কিন্তু রোজ যাওয়ার সৌভাগ্য মেলে না। তার মতো পুষ্ককে বড় ভাইদের দরকার পড়ে না। হুমায়ুন জয়কে নিয়ে বড় তেতো বিরক্ত। শাহানা পারে জয়কে মেরেই ফেলে কোনো এক রাতে। কিন্তু হামজা আমাকে খুব কার্যকর একটা আগ্রহ দিল। জয় আমির বাড়ির সম্পত্তির একমাত্র হকদার। রক্ত মুছে যায় না, আজ না হোক আগামীতে ওই সম্পত্তি জয়ের, সোজাভাবে না হোক। হামজা যে বাঁকা পথে পা রেখেছে, সেই পথে জমির দখলদারি পরিচিত ঘটনা। সম্পত্তি জয়ের আর জয় ওদের, ইস ইকুয়াল সম্পত্তি তাদের। শাহানার চোখ খুলে গেল। জয় খুব বেশি না হলেও তুলনামূলক কদর পেতে থাকলো, কিন্তু অর্থভাবে সোনার ডিম দেওয়া হাঁসের যত্ন ঠিকমতো করার উপায় নেই। নিজেদের পেট চলে না। জয় একবার জিজ্ঞেস করলো, তুমিও রিস্ক নিয়ে আমারে বাঁচাইছিলা কেন? তোর মায়ের বহুত অবদান আছে আমার উপর। শুধু এই জন্যেই? আর কি শুনতে চাস? জয় কথা বলো না। হামজা হাসল। কি শুনতে চাস? যে আমি তোকে খুব ভালোবাসি, এই জন্য ওই নরক থেকে উদ্ধার করেছি তোরে। জয় কথা বলল না। হামজা, জয় শোন, তোর কেউ নাই, আমিও না। কি বললাম বলতো? আমার কেউ নাই? তোর কোথাও কেউ নাই। তুমিও নেই। হ্যাঁ, নিজেকে ভুললেও এটা ভুলবি না, তোর কেউ নেই, তুই একা। কিন্তু তোকে বাঁচতে হবে। কিভাবে?
তা তুই ঠিক করবি। কি করে কি করবি তা তুই ঠিক করবি চলার পথে। শুধু জানিস তোকে বাঁচতেই হবে এবং ভালোভাবে রাজার হালে বাঁচতে হবে। বাঁচার জন্য যা দরকার তা হাসিল করতে যা লাগে তা ভিতরে সঞ্চয় করতে হবে। সেটা কি? জয়ের কানের কাছে মুখ এনে বলল, পাগলাটে জেদ, হৃদয়হীন হাসি আর ক্ষমতা অর্জনের নেশা। জয়ের মনে পড়লো বড় বাবাও এসবই বলতো। তোকে আরেকটা কারণে এনেছি। জয় আগ্রহ ভরে তাকালো। হামজা বলল, আমার সঙ্গী দরকার ছিল, আমার তোকে দরকার ছিল জয়। কিসের সঙ্গী? কেমন সঙ্গী হামজা ভাই? হামজা কথা বলে না। জয়ের গায়ের গেঞ্জিটা খুলে নিয়ে বলল, চল আজ তোকে সাঁতার শেখাবো। পুকুরে নেমে জয়কে গোসল করিয়ে দিল হামজা। সাবান মাখিয়ে গা পরিষ্কার করে গোসল করিয়ে ঘষে ঘষে মাথাটা মুছে দিল। মাথা ভেজা থাকলে জ্বর আসবে। দুপুরে বাসায় ভাত নেই। জয়কে নিয়ে এক জায়গায় গেল। পথে হাঁটতে হাঁটতে বলল, খিদে পেয়েছে তোর? খুব। চল আজ যা খাবি মনে থাকবে। তো রেডি? দুজনে হো হো করে হেসে উঠল। হামজা আজকাল প্রায়ই এমন সব ব্যবস্থা করে। কি যেন করে হামজা, জয় বুঝেও বুঝে না। হামজার এক বড় ভাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ছাত্র পলাশ আজগর। জয়কে অনেকক্ষণ পর করে দেখছিল পলাশ। সেদিন জয় প্রথম দেখলো পলাশকে। পলাশ ওদেরকে দুপুরে ভুড়িভোজ করালো। দুদিন পর হিলিবন্দর দিয়ে পলাশে মাল আসছে বিদেশ থেকে। হামজাকে পলাশের লোকেদের সাথে যেতে হবে। রাজন আজগরের বিশাল ব্যবসা। হামজা জয়কে সাথে নিল না। তার পরীক্ষা ধমকে পড়তে বসিয়ে রেখে নিচে গেল এবং সেবার ফেরার পর হামজা ব্যাগ ভরে বাজার করে এনেছিল। মাছ মাংস এসেছিল বাড়িতে। হামজা সফল হয়ে ফিরেছে, তাদের পুলিশ ধরতে পারেনি। জয়কে বেরোতে দেয় না হামজা বাড়ি থেকে, খুব বেশি। সেলিম খ্যাপা সার। হামজা তার সাথে যা করেছে তাতে সে জয়কে কেটে খেতে খুব ক্ষুধার্ত। হামজা নিজেকে বাঁচিয়ে নিতে পারবে। জয়ের প্রশিক্ষণ বাকি, হামজা তা দিচ্ছে ধীরে ধীরে। একবার বাড়িতে একটা পুচকে এলো। তুলি যে 3-4 বছরের ছোট। জয়ের রাগে গা জ্বলে গেল। তাদের দুটো ঘর, একটাতে মামা মামি থাকে, আরেকটাতে ছোট্ট চৌকি। সেটায় 3 জন শোবার জায়গা হয় না। হামজা দিন দিন আরো লম্বা ও তরতাজা হচ্ছে, পূর্ণ যুবক হয়ে উঠেছে। জয়ের কিশোর বয়স, তুলিও বড় হয়ে গেছে। এরই মাঝে আরেকটা পুচকে মেয়ে এসে ছুটল। জয় বাড়ির পেছনে ডেকে নিয়ে গিয়ে ঝুটি করা চুল ধরে মোট গুনে গুনে 15টা চিমটি মারল। হুমকি দিল যদি না চলে যায় তাহলে। মার খেয়ে পুচকে মেয়েটা ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। বিপত্তি বাঁধল মেয়েটা মামির বড় বোনের মেয়ে। এত বিশ্রী করে গাল ফেরে কে কাঁদে? আবার কাঁদার শব্দ ধীরে ধীরে বাড়ছে। মুশকিলে পড়লো জয়। এবার একটু মায়াও লাগছে। নরম গায়ে চিমটির আঘাতে লাল টকটকে হয়ে নখ বসে আছে। তার কাছে কিছু টাকা আছে। দৌড়ে গিয়ে দুটো হজমি টেস্টির পাতা, বড়ইয়ের আচার আর দুটো ললিপপ এনে হাতে গুজে দিল। চুপ করে চিংড়ি, চুপ। চিমটি তো মারছি, এখন কাঁদলে কি চিমটির দাগ মিলে যাবে নাকি আমি আর পরে মারবো না এমন বলেছি? খা, চকলেট খা। তোর জন্যে আমার কত টাকা গচ্ছা গেল। এবার কাঁদলে পানিতে ডুবিয়ে মারবো। মেয়েটা ভয় কাচ্ছে কিন্তু শব্দ করছে না। যা ঠাস করে একটা থাপড় মেরে চলে এলো চকলেটগুলো কেড়ে নিয়ে। উঠোনের এক কোণে বসে সবগুলো খেলো চেটে পুটে। কিন্তু হামজা একটা অপ্রিয় কাজ করলো। সেই পুচকেটাকেও স্কুলে ভর্তি করে দিল এবং তাকে আনা নেওয়ার ভার জয়ের। সে জয়ের স্কুলেই পড়ে, সুতরাং জয়ের সাথে যাবে আসবে। তুলি খাটতারা, খিটখিটে। তার বান্ধবী এক পাল। তাদের সাথে নাচতে নাচতে সে স্কুলে যাওয়া আসা। কিন্তু জয় পারলে পুচকেকে খেয়ে ফেলে। রাস্তায় চলার সময় এত পক পক করে কান খায়। জয় ঠুকঠাক লাগিয়েও দেয়। একটু কাঁদে, আবার শুরু করে। মহা মুসিবত। পুচকির নাম তরুনিধি। অত বড় নাম কেউ ডাকে না, সবাই ডাকে তরু। জয় জীবনে সপ্তাহে 4 দিন স্কুলে যায় না, বড় জোর 3 দিন। রোজ রোজ এক জায়গায় যাওয়াটা কোনোভাবেই ভালো কথা না। মাঝে মাঝে একটু গ্যাপ গেলেই হয়, আলাদা কথা। স্কুল থেকে ফেরার পথে বেশি লাফালাফি করে রাস্তার মাঝখানে যাওয়া জয় পিঠের উপর তুমতুম করে দুটো কিল মারল, বকলো কয়েকটা। পথে খইয়ালাকে পেল। তরু নাক টানছে আর বারবার তাকাচ্ছে খইয়ের দিকে। জয় তা লক্ষ্য করে ফ্রিকুচকে গম্ভীর মুখে গিয়ে খই কিনে এনে হাতে দিল তরুর। তরু সব ভুলে গেছে। চোখ টোক হাতের পিঠে মুছে তাড়াহুড়ো করে খই খুলছে। তা দেখে হাসি পেল জয়ের।
তরুর নাক টানতে টানতে খই খাওয়া আহার চোখে দেখল। পথটা সরু, পিচ উঠে উঠে গেছে। সেই রাস্তায় গাড়ির চলাচল নেই প্রায়। সেই রাস্তায় আচমকা কোথা থেকে যেন একটা পটপটে আওয়াজ তোলা ইয়ামাহা বাইক এসে তাদের ছুঁয়ে যায়। জয় এক লহমা তরুর হাতের কবজি ধরে নিজের পেছনে আড়াল করে মাটির উপর ছুঁড়ে মারল, কিন্তু বাইক জয়কে ছিটকে ফেলে দিয়ে চলে যায়। জয়ের পাতলা দেহটা গিয়ে মাটির রাস্তার উপর পড়ে। মাথার পেছনটা ইটের শক্ত খোয়াতে লাগায়, ঘাড় বেয়ে তরতর করে রক্ত বেরিয়ে এলো। বাইকটা পাশ দিয়ে একাংশ ধাক্কা মারতে সক্ষম হল জয়ের তাৎক্ষণিক সচেতনতায়, নয়তো সেদিন বাইকওয়ালার উদ্দেশ্য সফলই হয়ে যেত। জয়ের আসল জখম ডাক্তার জানালেন বাম পায়ের হাঁটুর অস্থি সন্ধি খুলে গেছে, আর একটু হলে জোড়া লাগানোর উপায় থাকতো না। অথচ জয়ের বর্ণনা মতে তার কিছুই হয়নি। সে অধচেতন পড়ে রইল নিভু নিভু চোখে। মৃত্যু এসেছিল, জয়কে পরম দত্তে ছুঁয়ে গেল। এই তো জয় ঝাপসা চোখে আবারও মৃত্যুর স্পর্শ পেল। অজ মৃত্যু সেদিনও জয়ের সাথে ছলনা করে ছুঁয়ে পালালো, সঙ্গে নিল না। ব্যান্ডেজ করার আগে জয়ের পায়ের হাড্ডি সোজা করতে যখন চাপ দেওয়া হলো, জয়ের গা শিউরে উঠে স্বরে মা গো বলে একবার চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সেদিন সেই পুচকি মেয়ে কি কান্নাটা না কেঁদেছিল, লুটিয়ে পড়া কান্না। তার নিজের হাঁটুর মাংস ছিলে গেছে, তার ব্যথা তরু টের পাচ্ছিল না। চিৎকারটা জয়ের নয়, তার নিজের। বড় ভয় পেয়েছে মেয়েটা। কিশোর জয়ের শরীরটা প্রায় ব্যান্ডেজে মরে গেল। রাত এলো, অসহনীয় যন্ত্রণায় তার কাতর আর্তনাদে সবার ঘুম হারাম, তবু সবাই ঘুমায়, কিন্তু পুচকেটা জয়ের সাথে রাত জাগে। জয় চমকায়, কখনো টুকটাক মারেও, তবু বসে থাকে। ব্যথায় জয়ের শরীরে জ্বর আসে। তরু বিশাল টিনের বালতি ভরে একা পানি আনতে পারে না। ভয় ভয় গিয়ে হামজাকে ডাকে। হামজা পানির বালতি ভরে এনে দেয়। তরু সারা রাত জয়ের মাথায় পানি ঢালে। হামজা বসে বসে দেখে। হামজা আন্দাজ করেছিল। এরপর জয় একগাল হেসে জানালো, বাবরি চুল দেখছি বাইকওয়ালার, বহুত খাস লোক সে আমার হামজা ভাই, চিনতে ভুল হয় নাই। আল্লাহর বান্দা পরহেজগার সেলিম ফারুকি। হামজা হাসল। ধরবো ধরবো, একদিন ধরবো, সেদিন খুব ছটফটাবে পাখি। আজ ধরবা না? ধরি মাছ নাছুই পানি, বাংলা বইয়ে পাবে এই প্রবাদ। জয় তাকিয়ে রইল। হামজা বলল, একটু শক্তিশালী না হয়ে ধরলে মনের খায়েশ মিটিয়ে নিতে পারা যাবে না। আমার ফুফুটা অকারণে বলি হয়নি জয়, ওদেরকে ধরে একটু তৃপ্তি সহকারে গিলবো, তাই তো ফুফুর এত বড় বলিদান। কাউকে গিলে তৃপ্তি না পেলে মারাটা বৃথা, কারণ মারাটা বড় কথা না, মনের অপূর্ণ তৃপ্তি মেটানো হলো কথা। তুই অপেক্ষা কর জয়, এই যে তুই আরেকটু ব্যথা শুষলি, এতে ওর ব্যথার ভাগের সুদ আরেকটু বাড়লো। মন্ত্রপুতের মতো বলল জয়। কবে কবে খাবে? যেদিন সাপ মারবো, কিন্তু লাঠি ভাঙবে না। পরিস্থিতি আরেকটু নিয়ন্ত্রণে আসুক। সৈয়দ বাড়ির সাথে আমার দুশ্মনির খবর সৈয়দ বাড়ি এত তাড়াতাড়ি পাবে না। বহুত কিছু হারানোর পর আমাকে টের পাবে। তুই আরেকটু অপেক্ষা কর, আরেকটু। জয়নাল আমির ফেরোয়ার হয়েছেন 5 বছর খানেক। এর মাঝে জয় বহুবার বড় বাবাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। কিন্তু কিছুদিন আগে সে জানতে পেরেছে বড় বাবার একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। জয় খুব হিংসে হলো। এখন কি বড় বাবার ভালোবাসা ভাগ হয়ে গেছে? এত বছর পরও যদি বড় বাবার সাথে জয় দেখা হয়, বড় বাবা 15 বছরের কিশোর জয়কে চিনবে, আগের মতো বুকের সাথে জড়িয়ে চেপে ধরবে। আচ্ছা, বড় বাবা নিজের ছেলেকে কি জয়ের মতো করে ভালোবাসে? জয়ের বুকটা যে পুলুক ও শিহরণে তিত্তির করে করছে, তা জয় বুঝল না। লোকে তাকে জারজ বলে, নির্বংশ, লেজ কাটা বলে। জয় কবে বড় বাবাকে মুক্ত করে সবার সামনে দাঁড় করিয়ে বুকে হাত রেখে বলবে, আমির পরিবার নির্বংশ হয়নি, হবে না। দেখ জয়নাল আমিরকে, দেখ জয়নাল আমিরের পুত্র জিন্না আমিরকে, দেখ আমি জাভেদ আমিরের পুত্র জয় আমির, এখনো জীবিত। আমির বংশের জ্বালতে থাকা কয়টা বাতি চাস? দেখ এখনো 3টে জীবিত। এসব ভেবে জয়ের ভেতরে বড় বাবার সেই ছোট্ট সন্তান আমিরদের বংশধর বাচ্চা জিন্নার জন্য তার বুকের কোথাও আলোড়ন ওঠে। জয় পাগল হয়ে উঠল বড় বাবাকে খুঁজতে, কিন্তু খুব সাবধান ভাবে। বড় বাবা ফেরার
মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাকে ক্রস ফায়ারের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জয় সুযোগ পেল। সেই সুযোগ যখন রাজন আজগর করে দিল, কারণ রাজন আজগরের দাদা বৃদ্ধ হবার পরেও তার নামে মামলা, যুদ্ধের, লুটপাট ইত্যাদি দিন মামলা অসংখ্য। বাংলাদেশ গঠনের পর ত্রাস গড়তে প্রথম প্রজন্মের সন্ত্রাসে 2002 সন অপারেশনের ক্লিন হার্ট অ্যাক্টিভ পুরো দেশে। বাদ যাচ্ছে না সেনাবাহিনীর কবল থেকে একটি অপরাধীও। তাদের মারফতে জয়নাল আমির ও পলাশদের মদদে জয়ের সঙ্গে দেখা করবে। জয় খাওয়া দাওয়া ছেড়ে দিল। তার বড় বাবাকে সে কম বেশি 8 বছর পর দেখবে। কিন্তু ব্যাপারটা অন্যরকম ঘটল। পলাশ আজগরের দাদা বন্দী হলো, আর জয়নাল আমির ক্রসফায়ার। সংবাদটা এমন সাবলীলভাবে জয়ের কানে এসেছিল। এবং আরেকটা সংবাদ খুবই চমকপ্রদ ছিল। সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সৈয়দ ফারহাদ মোহাম্মদ বাড়ির নিক্ষেপিত গুলিতেই প্রাণ গেছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল জয় আমিরের। জয়ের বয়স তখন 15 সন 2002। জয়নাল আমিরের মৃত্যুর ঠিক 9 দিন পর জয় নিজ হাতে সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়ি সাহেবের খুন করে ফেলল। বুক চিরে হাত ঢুকিয়ে হৃদযন্ত্র টেনে ছিঁড়ে এনেছিল। সেটাকে ছুরি দিয়ে কেটে কেটে কয়েক টুকরো করে মৃতদেহের পাশেই রেখে এসেছিল। ফজরের আজান পড়েছে কোথাও বা, কিন্তু বড় ঘরে শব্দ, আলো, বাতাস প্রবেশ নিষেধ। দেয়াল, পুরু, মেঝে, সমতল থেকেও বেশ কয়েক ফুট নিচে। মুরসালিন শরীরের ব্যথা ঝিমিয়ে বসল। জয় থেমে গেছে। তার গল্প বোধহয় শেষ। সে ক্লান্ত হলেও খুশি। তার একটা কারণ আছে। সে যতবার ফারহাদ মোহাম্মদ বাড়িকে মারার বিষয়টা মনে করে, সে ভীষণ খুশি অনুভব করে। এইমাত্র সেই কথাটা বলার ফলে ভেতরের খুব খুশি অনুভূতি হচ্ছে। একবার রূপকথাকে বলেছিল, অন্তু, যতদিন তুমি জীবিত আছো কোনো অভিজ্ঞতাতেই চূড়ান্ত ভাববে না। মৃত্যু মুহূর্তে তোমার চিরস্থায়ী একটা ধারণা ভেঙে যেতে পারে। কথাটা ভুল নয়। অন্তু আজ গল্প শুনতে শুনতে উপলব্ধি করেছে বিষয়টা। সে জানতো সে চিরতরে আবেগহীন হয়ে পড়েছে, কিন্তু আজ তার বিপরীতে একটা বিশ্রী ব্যাপার ঘটেছে। জয় যতক্ষণ কথা বলেছে জয়ের দৃষ্টি আটকে ছিল ঢালাই মেঝেতে। জয় আমির একটা বারো যদি অন্তুর দিকে তাকাতো দেখে ফেলতো অন্তু আজও কাঁদে। অন্তু যে হাতে ঘন্টা কয়েক আগে আগ্নেয় অস্ত্র চালিয়েছে। জয়দের গল্প শোনার সময় আজ অন্তুর সেই হাত দুটো শরীরের সাথে থরথরিয়ে কেঁপেছে, চোখ লাল হয়ে তারপর ভিজে উঠেছে। এসব দেখে ফেললে কি বিশ্রী ব্যাপার হতো না? কিন্তু এখন অন্তুর কান্না পাচ্ছে না। জয় আমির কখনোই এক বিন্দুতে স্থির থাকে না। সে প্রতিক্ষণে তার রেখা বদল করে। এক মুহূর্তে তাকে শিকার মনে হলেও পর মুহূর্তে শিকারই লাগে। এই দ্বিধাটা অসহ্য জয়ের চরিত্রে। এই দ্বিধা অন্তু আগে কখনো কারো চরিত্রে টের পায়নি। সে জয়কে জিজ্ঞেস করল, আপনি মেরে ফেলবেন ফরহাদ চাচাকে? জয় মাথা নাড়ল। মেরে ফেললাম। কেন মেরে ফেললেন? জয় চোখ তুলে তাকালো। কেন? আসলেই তো মারলাম। কেন? তিনি আপনার চাচাকে মেরেছিলেন তাই? ও হ্যাঁ, সে আমার বড় বাবারে মারছিল তাই। তিনি আপনার বড় চাচাকে কেন মেরেছিলেন? জয় সায় দিল। আরে সেটাই তো, কেন মেরেছিলেন? অন্তু ধমকালো। ইয়ার্কি নয়, ফরহাদ চাচা জয়নাল আমিরকে কেন মেরেছিলেন? জয় হাই তুলে একটা। সে বিশাল ক্লান্ত। অন্তু বলল, আমি বলবো, আপনি নিতে পারবেন তো, নাকি ক্ষমতা উগড়ে আসবে? আসবে না, আপনি বলুন উকিল মহোদয়া। কারণ আপনার চাচা একজন সন্ত্রাস ছিলেন। পরে যখন আমি নিবাস থেকে নিজের বাপ ভাইকে মারার অপরাধে তাকে গ্রেফতার করা হয়, সেটা অপবাদ হলেও উনি আপনার নিষ্পাপ চাচা নন। জয় ছাদের দিকে তাকিয়ে হাসে। শুরু করলে ওকালতি? জি না, এখনো লতেই ভর্তি হয়নি। অত জ্ঞান বা দক্ষতা নেই আমার, সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে আমি কি ভুল বলেছি? না তো। আপনার হেয়ালি আমাকে অস্থির করে তুলছে। আপনি কথা বলুন, স্পষ্ট কথা। যা বিজ্ঞের মতো মাথা দুলালো। তুমি আমাকে অভিযোগ করতে বলতেছো? যদি বলি? পারি না। অন্তু গর্জি উঠল। আপনি নিজেকে আবদ্ধ করে রেখেছেন। মানুষকে আপনার ব্যাপারে কখনোই স্থির সিদ্ধান্তে পৌঁছতে দেন না। আল্লাহর কসম, আপনি আজ হেয়ালি করলে আমি বিনা বিবেচনায় রুখ বের করে নেব আপনার। যা সামান্য হাসলো। অন্তু মাথা নাড়ে।
হাসবেন না, এভাবে হাসবেন না আমার দিকে তাকিয়ে। জয় ঠোঁটে আঙুল রাখল। ঠিক আছে, হাসবো না। আমার একটা কনফিউশন আছে। জয় ফিসফিস করে বলল, অর্থাৎ তুমি আমার সব জেনে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এতদিন কাটালে? মারবে না ছাড়বে? ছ্যাঃ, কেন মারবে? জয় আমির কেন এমন এত কৌতূহল কিসের আপনার ঘরওয়ালি? অন্তু কণ্ঠ নিচু হলো। এমন জলজ্যান্ত এক ঢেউ যা সবকিছু ভাষাতে সক্ষম। তার ভাষার গল্প জানতে একটু কৌতূহল জায়েজ। যা হাসি মুখে একটা ঠোক গেল। এতে তার পৌরুষালী গলার উঁচু স্বর্ণালীর অ্যাপলসটা ওঠানামা করে উঠল একবার। সেখানে খোঁচা খোঁচা দাড়ি, বড় মোহনীয় সৌম্য অভিজাত পুরুষ লাগে তাকে মাঝে মধ্যে। জমিদারি রক্তের দায়ে ধুয়ে আলকাতার হলেও তা ভুলে ভালে রং চকচকেই করে ওঠে বোধ হয়। জয় আলগোছে অন্তুর হাত দুটো নিজের বাহু থেকে ছাড়িয়ে নিজের দুই হাতের মাঝে নিয়ে খেলতে খেলতে বলল, এত পেরেশান কেন হচ্ছ? অন্তু জয়ের চোখে তাকালো। খুব খেয়াল করে দেখা যায় জয় আমিরের চোখের মনি অতিরিক্ত কালো, একদম কৃষ্ণ গহ্বরের মতো, যেখানে আলো অস্তিত্বহীন। অন্তু নজর স্থির রেখে তীর আওয়াজে বলে, আমি প্রথম রাতে যখন আপনার কাছে নিজেকে সমর্পণ করেছি আপনার ভেতরে প্রবেশ করার উদ্দেশ্যে, পুরুষের উত্তেজনায় নারী তাকে পুরো দমে শোষণ করতে পারে। আমি সেদিন এক অসুস্থ জয় আমিরকে পেয়েছিলাম, যার ভেতরটা শূন্য কিন্তু পুরো দেয়ালে ঘেরা। সেই দেয়ালের গণ্ডির সীমানায় প্রতিক্ষণে ফাঁপা হাহাকার ছিটকে বেড়ায়, কিন্তু সেই পুরো দেয়ালটা বাইরে আসতে বাধা দেয়। কে বলে তুমি উকিল হবে? আমি বদদোয়া দিলাম তুমি দুনিয়ার সেরা বিশাল বিরাট অনেক বড় বৃহত্তম মহান সাহিত্যিক কবি দার্শনিক হবে। এখন বলো বদদোয়া কেন দিলাম? কারণ আপনার দোয়া কবুল হবার চান্স নেই। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে হেসে ফেল। পরে মুহূর্তে চোখ নামালো দুজনে। জয় ঝুঁকে পড়ে নিচু গলায় জিজ্ঞেস করে, আর অসুস্থ জয় আমিরের কাছে আপনার সেদিনের বলিদান আপনাকে কি জানালো? আর সেদিনের আমার সেই বলিদান আমাকে শুধুই জানিয়েছে জয় আমিরকে জানতে হবে গোড়া থেকে। আমি আপনার চঞ্চল পাপিষ্ট সত্তার পেছনে আরেকটা জয় আমিরকে খুঁজেছি, অথবা আমি সেদিনই পারতাম আপনাকে কুচি কুচি করে কাটতে। কিন্তু আপনি জানেন আমি আপনাকে কখনোই মারার চেষ্টা করিনি। উত্তেজিত করেছি, অতিষ্ঠ করেছি, খেপিয়ে তুলেছি, কিন্তু চূড়ান্ত আঘাত করিনি। আজকের এই দিনটাকে নিয়ে আসতেই হয়তো এত আয়োজন, অথচ আজ এই মুহূর্তেও আমার মনে হচ্ছে আমি সেখানেই পড়ে রইলাম। দ্বিধা, জটিলতা, মারপ্যাচ, অস্থির সিদ্ধান্ত রেখা। এখনো মনে হচ্ছে আপনার বিচার করা যায় না, আপনাকে বিচার করা যায় না। বহুদূর হিসেব করে ফিরেও হঠাৎ চোখ মেললে দেখা যায় আমি সেই একই বিন্দুতে আটকে রয়েছি। কে জয় আমির? কেমন সে? কেন এমন সে? তার দায়ভার কিসের ওপর ন্যস্ত করা যেতে পারে? এমনটা হবার ছিল না, কিন্তু আমি বিবেচনার বিন্দু হারিয়ে ফেলছি। আপনার এত পাপ, প্রাপ্ত আঘাত আর ক্রমিক ঘটনাবলী এক বিন্দুতে শান্ত হচ্ছে না। তার উপর আপনার আজব ব্যক্তিত্ব, যতটুকু খুলছি ততটুকুই পেঁচিয়ে যাচ্ছে। তবে একটা কথা উল্লেখযোগ্য, আজ এখন আমার ব্যক্তিগত দেনা পাওনা আমি পাশে রেখেছি, তা আমার আপনার একান্ত হিসেবের খাতায় জমা থাক আপাতত। জয় মাথা নাড়ালো দুপাশে। মেরে ফেলো, শুট মি, গুলি দেব। লোডেড ম্যাগাজিন আছে মনে হয় একটা পকেটে। এইটা অটো সেমিমাল, একবার ম্যাগাজিন লোড করবে, এরপর ব্যাস বুম বুম বুম। দেব সিস্টার। জটিলতাকে জিয়ে রাখা মানেই কসরত। উড়িয়ে দাও, বিদ্রোহ করো, ভেঙে ফেলো আমার ভিত, চেরাবেড়া করে দাও একদম খুলিটুলি। অন্তু তাকিয়ে রইল কেমন করে যেন জয়ের দিকে। একটু বিরক্তি, একটু কৌতূহল, হয়তো কিছু ঘৃণা অথবা বিরোধ কিংবা অনুরাগ হবে হয়তো। জয় মেঝের দিকে চেয়ে থেকে হাসল। এভাবে তাকিয়ে থেকো না ঘরওয়ালি। অন্তুর স্বর বিরক্তিতে মিশে কঠিন হলো। কেন? আমার মনে হবে তুমি আমার অতীত শোনার পর আমার দুঃখে দুঃখিত হয়ে আমার ওকালতি করতে চাইতেছ। অবশ্যই তুমি অনেক বড় উকিল হতে পারো, কিন্তু জয় আমির তোমার মক্কেল হতে পারে না ডিয়ার। জয় চোখ তুলে চট করে একবার চোখ মারল। অন্তু হাসল, চোখ সরিয়ে বলল, অবশ্যই আপনি অনেক বড় ক্ষিপ্রবাজ হতে পারেন, কিন্তু আপনার দোষ মানার ক্ষেত্রটার
আমাকে ঘিরেই হতে পারে। আর বাজ পাখি পোষ মানালে সে তার পোষকের আওতায় স্বীকার করে। চট করেই অন্তু কথাটা ধরাতে না দেবার লক্ষ্য দ্রুত প্রসঙ্গ বদলালো। সন্ন্যাস গ্রহণ করলেও পারতেন। কারণ দয়া, উপদেশ, আদেশ, অনুরাগ, ভালোবাসা সবকিছু থেকে মুক্ত হয়ে লুঙ্গি ছেড়ে শালু গায়ে দিয়ে বেড়াতেন। আচমকা মাথা ছাড়া মেরে হেসে উঠল, কিছু একটা এড়িয়ে হাসল। করব। তোমার একটা ব্যবস্থা করে ডিরেক্ট বাম ভোলে হক মাওলা ধরো কলকি মারো টান। অন্তু বিরক্ত হয়ে আলতো ছাড়া মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৃঢ় গলায় মুরসালিনকে জিজ্ঞেস করলো, সেলিম ফারুকি যা করেছিল তা আপনার পিতা জানতেন? কখনোই জানতে পারেননি। আমি জেনেছি কথাটা সেলিম ফারুকিরও মৃত্যুর পর। অতদিনেও জানলেন না কেন? সন্দেহ হয়নি? হামজা ভাই যা বলে এসেছিলেন, তারপর আর কখনো মাদ্রাসার ত্রিসীমানায় প্রবেশ করতে পারেনি সেলিম। তার আগেও সন্দেহ হবার কথা। আর যতদিনে মেয়র সাহেব গিয়ে তামাশা করে এলেন, ততদিনে জয় আমিরের ওখানে থাকার 3 বছর হয়ে গেছিল। হুমারিয়া মায়ের সঙ্গে যা হয়েছিল তার কোনো তদন্ত 3 বছরের মাঝেও কেন করেননি আপনারা? জয় মুখ ফ্যাং চালাও মনে মনে। শালীর মেয়ে স্বামীকে স্বামী মানে না, অথচ তার মাকে মা ডাকে। শালী ভণ্ডর ঘরের ভণ্ড। তোর পেছনে কুত্তা ছেড়ে দিয়ে দৌড়ানি দিলেও মনের দুঃখ মিটবে না। মুরসালিনের মেরুদণ্ডে কঠিন ক্ষত। সে দেয়ালে হেলান দিল, তারপরেও চোখ বুজে বলল, ঘরের শত্রু বিভীষণ হয়ে গেছিল। আব্বা কোনোদিনও ভাবতেও পারেনি সেলিমকে ধরে জিজ্ঞেস করলে সব জানা যেতে পারত। অন্তু বলল, যুক্তি দুর্বল লাগছে। তার সঙ্গে আপনাদের শত্রুতা ছিল, হোক সেটা ধর্মীয়ভাবেই। ওনার পথ আলাদা ছিল, উনি ভণ্ডদের অনুসারী ছিলেন। তবু আপনাদের সন্দেহ হলো না। আর আমার ধারণা উনি এসে আপনাদেরকে খোঁজ দিয়েছিলেন জয় আমির ও আম্মার ব্যাপারে। ঠিক। সেটাকে কিভাবে নিলেন আপনারা? সেলিম কোনোভাবে জানতে পেরেছিল আমিরদের বউয়ের ওই অবস্থা, এমনটাই জানিয়েছিল সেলিম। আব্বা জানতো ওই জয়কে উদ্ধারকারী। ওর দিকে সন্দেহটা না যাবার এটাই একটা কারণ। জয় আমিরকে সেদিন জবাই করার প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু ওনার আম্মা মরে গেলে অথবা মেরে ফেলা হলেও পরে জয় আমিরকে কেন জীবিত অবস্থায় জঙ্গলে ফেলে রাখা হলো কেন? এটা আমি পরে জানতে পেরেছি। জয়নাল আমির গ্রেফতার হবার খবর পুরো দিনাজপুরে তোলপাড় হয়ে জানাজানি হলো, কিন্তু জয়ও ওর মাকে ধরার জন্য বেশ কয়েকটা দলের সাথে সাথে রক্ষার জন্য আবার রাজন আজগরের লোকজন জঙ্গলে ছড়িয়ে পড়েছিলেন সেদিন। পায়নি ঠিকই, তবে ভয় পেয়ে ছেড়ে দিয়েছিল সেলিমরা, পরে জঙ্গলে ফেলে যায়। এবং বলাই বাহুল্য সন্ত্রাস সংগঠনে জয়নাল আমির ও আজগরেরা দোসর ছিল, এবং এজন্যই সেই কৃতজ্ঞতায় এই মাতাল আজও চাটে ওদেরকে। যা দুম করে লাথি মারল মুরসালিনকে। টিনের চালে কাওয়া, তুমি আমার শাওয়া। বিটির শালি, তোর মাকে কিন্তু যখন তখন সালাম দিয়ে আসবো। তোর ফেদা পেঁচালে রাত গেল, কথা কম ক আর আস্তে ক। আমি একটু ঘুমাই, গুড নাইট। সে লোহার সাথে মাথা ঠেকে ঘুমিয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে তার। মুরসালিন ব্যথা পাওয়া স্থানে হাত চেপে ধরে বলল, এবং একটা কথা বলে রাখা দরকার, এই পাগলা কিন্তু এখনো মানে সেলিম সহ ওর সঙ্গীদেরকে সৈয়দ বাড়ির নির্দেশে পাঠানো হয়েছিল সেদিন রাতে আমির বাড়িতে। জয় বলল, কথা দিনে 36 বার স্মরণ করা যায়। মুরসালিন বলল, তুই না মরে গেলে এই মাত্র। ধুর শালা, এত তাড়াতাড়ি তো মাইন্ডসে মুতেও না। মরবো মানে ঘুমাবো কেমনে? মুরসালিন অন্তুকে জানালো, আব্বার খুব অনুগত ছিল সেলিম। আরেকটা বিষয় আছে। অন্তু জিজ্ঞেস করলো, কি বিষয়? সেলিমের বড় বোনকে কিন্তু জয়নাল আমিরের সঙ্গীরা ইজ্জত হারা করে মেরেছিল যুদ্ধের সময়। সেজন্য সেলিম ফারুকের পরিবারের কাছে আব্বা বংশের বড় ছেলে হিসেবে একটা দায়বদ্ধতা ছিল। সেলিমের ছোট বোনকে আমার মেজো চাচা বিয়ে করেছিলেন দোষ ঢাকতে, নয়তো যেমন জয়নাল আমির ভাবতেন আমাদের মাদ্রাসা আমার দাদু মিলিটারির জন্য ছেড়ে দিয়েছিলেন, ফারুকিরাও ওরকম একটা ভুল বুঝতে খুব তৎপর ছিল। ওরা ভাবতো আমার পরিবার নিজেদের কোনো পাপে এতগুলো প্রাণ হারিয়েছে জয়নাল আমিরের হাতে। আরেকটা ব্যাপার ছিল, জয়নাল আমিরের প্রিয় ভাতিজা জয়কে আব্বা আশ্রয় দিয়েছিল, ও নিয়েও ঘোর আপত্তি ছিল। সে বারবার
সে বারবার আব্বার কাছে মিনতি করেছে জয়কে বের করে দিতে, কিন্তু আব্বা জয়কে কাজ ছাড়া করেননি কখনো। এ নিয়েও একটা সন্দেহ ছিল ওদের। ওদের ধারণা ছিল সৈয়দ পরিবার বোধ হয় জয়নাল আমিরকে দোষী মানে না, কোনোভাবে বাঁচাতে চাইছে, ক্ষমা টমা করে দিয়েছে। এই জন্য জয়ের পক্ষ হয়ে অথবা জয়ের মায়ের বিচারের জন্য ওদের সঙ্গে কোনো আলাপে আব্বা যেতে পারেননি খুব একটা। অন্তু মাথা নাড়ল। কিন্তু ফরহাদ চাচা কেন জয় আমিরকে কাজ ছাড়া করতে চাননি? ওকে জীবিত রাখতে। সেই সময় ওকে ছাড়লে লোকজন মাংস আকারে কেটে পিস পিস করে বাড়ি নিয়ে যেত। ওকে মারার জন্য কতগুলো দল ওকে খুঁজেছিল ও আজও জানে না। ও যখন হামজা ভাইয়ের কাছে এলো তখনও কতবার টপকে যেতে যেতে বেঁচেছে, সেই গল্প তো বলেনি এখনো। কিন্তু সেলিম রোজ একবার করে মিনতি করতো আব্বার কাছে জয়কে মাদ্রাসা থেকে মুক্ত করার জন্য। তখন জানতাম না কেন, পরে জেনেছি সে ভয় পেত জয় কখনো তার উপস্থিতি ছাড়া আব্বার কাছে পৌঁছে তার মায়ের ঘটনা বলে না দেয়। তার উদ্দেশ্য ছিল জয়কে একবার মাদ্রাসা থেকে বের করতে পারলে চিরতরে জয়ের মুখটা বন্ধ করে দেবে। আব্বা বাড়ি এলে সেলিম আব্বার সাথে লেগে থাকতো। জয়কে জিজ্ঞেস করুন সে কখনো সেলিমকে ছাড়া একা আব্বার কাছে যাবার সুযোগ পেয়েছে কিনা। অন্তু কিছুক্ষণ চুপ করে রইল, পরে বলল, আপনার আব্বা জয়কে রক্ষা করতে চেয়েছেন সেলিম সহ বাকি শত্রুদের হাত থেকে, এটা বলতে চাইছেন? মুরসালিনের জবাব দেওয়ার আগে জয় এক চোখ খুলে বলল, হ্যাঁ উকিল সিস্টার, আপনি ওই শালার ছেলের কথা দিলে নিয়েন না। আসলে ওর বাপে আমারে জঙ্গি বানাইতে চাইছিল, কিন্তু আমি নেহাত ভালো লোক, তাই ফাঁদে পা দেইনি। ধন্যবাদ, গুড নাইট। মুরসালিন শান্ত চিত্তে হাসল। ওইটা লিগ না জয়, সংখ্যা বাড়াতে কুত্তা বিলায়ও জয় বাংলার সৈনিক হয়ে যেতে পারে। কিন্তু তুই যাদের কথা বলছিস তারা কারা তার একটু হলেও ধারণা আছে। তোর মতো কাফেরকে ওরা সংগঠনে নেবে এটা স্বপ্নেও হতে পারে না। একটা মজার কথা শুনবি? এই যে তোরা আমাকে সংগঠনের ছেলে ভাবিস না, আমাকে ওরা গ্রহণই করেনি। মুস্তাকিন ছিল ধার্মিক, কিন্তু আমি জন্মেই ছিলাম গাফিল হয়ে। তুই চলে আসার 2 বছর পরেও আমার ধারা হিফজ হলো না। আব্বা রাগ করে আমার হাল ছেড়ে আমাকে জেনারেল স্কুলে ভর্তি করালেন। মুস্তাকিন যতটা ধার্মিক, ন্যায়পরায়ণ, সভ্য ছিল, আমি ততটাই বিমুখ হলাম। মুস্তাকিন ভাই চলে যাবার পর আমাকে শুধু মাদ্রাসা কমিটির দায়িত্বে রাখা হয়েছে ঠেকায় পড়ে, কারণ সৈনিকদের মাঝে এক আমিই আছি। তুই আর কতটা মূর্খতা প্রকাশ করবি? যেখানে আমিই চান্স পাইনি সেখানে ওরা তোর মতো একটা অবিশ্বাসীকে দলে রাখতো। আব্বা তোকে শুধু মানুষ বানাতে চেয়েছিলেন। ধর্মের প্রতি তোর যা ভয়ানক ধারণা জন্মেছিল তা অপসারণ করতে চেয়েছিলেন। ছোট্ট বয়সে তোর ভেতরে যে বিষ ঢালা হয়েছিল তা নিংড়ে নিতে চেয়ে আব্বা বড় মাসুল গুনেছে জয়। তুই ভালো প্রতিদান দিয়েছিস। জয় উঠে বসল, যেন খুব চেঁচামেচি তার ঘুমটাই ভেঙে গেছে। সে খুব অবাক হয়ে বলল, আরে সালা, এত মহানুভবতার গল্প একসাথে শুনে বদহজম হয়ে যাবে তো। তুই আমার একটা কথা শুনবি? মুরসালিন সোজা হয়ে বসল। আমার কান তোর নামে কোরবান। তুই কি জানিস দোষ আর পাশা এক জিনিস? মানুষ নিজেরটা ছাড়া সবারটা দেখে। যেমন তুই। চুপ থাক শালা। মুরসালিন কিছুক্ষণ চোখ বুজে থেকে মুচকি হাসল। তুই কি জানিস জয়, একজন প্রতিশোধ পরায়ণ মানুষ একটি কাঁচা মাটির স্তূপ। সুযোগ সন্ধানী মানুষ চাইলেই সেই মাটিকে দিয়ে নিজের ইচ্ছে মতো হাতিয়ার বানিয়ে ব্যবহার করতে পারে নিজের স্বার্থে। মাছ ধরবে, পানি ছোবে না, পানি ছুবে সেই হাতিয়ার। তুই জানিস জয়, হাতিয়ারের চোখ থাকে না, হাতিয়ার অন্ধ হয়। তাকে চালনাকারী চোখ দিয়ে শত্রুকে দেখে আঘাত করে। তুই কি আমারে কইলি? না, তুই একটা জয় আমিরের গল্প শোনালি, আমি তোকে বলছি। দে, আজ তুইও জ্ঞান দে। হাতি নদে পড়লে চামচিকায়ও পেছন মারে। তুই নদে পড়েছিস শুনে ভালো লাগলো। যাই হোক, তুই ঘোস্ট রাইডার সিনেমা দেখেছিস জয়? হ। যা মাথা নিচু করে হেসে ফেল। তা দেখে মুরসালিনও হাসল। মুরসালিন যা বোঝাতে চাইছে তা এক লহমায় বুঝে হেসে ফেলল জয়। তাতে মুরসালিন একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, আব্বা বলতো আমি যে জয়কে ছাড়বো, আমার মনে চায় ওরে ভালো একটা তালিম দেই, দেশ জাতির ভবিষ্যতে লাগাই ওর মাথাটারে। জাভেদ যা পয়দা করে গেছে ও এক বারুদ, যে কামাই লাগাবি তা ডিরেক্ট কামিয়াব। অথচ ওর এত চতুর আর চিতার মতন দ্রুতগামী বুদ্ধি শকুনে খাবে। তোর বাপে খালি আমার চরকায় তেল ঘষতো কেন হামেশা? নিজের চরকা ভাঙা ছিল নাকি তেল বেশি কিনে ফেলেছিল?
তুই বুঝে অবুঝ, আর বুঝে অবুঝেরা তাদের সুবিধা মতো বোঝে। ধর, যেটা বুঝতে ইচ্ছে করেছে সেটাই বুঝেছে, যেটা ইচ্ছে করছে না সেটা বুঝেও বুঝছে না। জয়ের হাসি পারল সামান্য। তাদের কোনো চিকিৎসা নাই, তুই তোর ডাক্তারি ফিরিয়ে নে। হাম নাহি সুধরেঙ্গে, জি হাম নেহি সুধরেঙ্গে।